দেখো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার করব, ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার, ত্রিভুজের ধর্মাবলী। ত্রিভুজের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস। তো ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে সেটা একটু আমাদেরকে জানতে হবে। ত্রিভুজ আমরা সবাই শিখেছি ছোটবেলায়, যে ত্রিভুজ যদি কাকে বললে সংজ্ঞা যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা বলি যে তিনটে রেখাংশ দ্বারা গঠিত বদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। আবার ত্রিভুজের ভাগ আছে, ত্রিভুজ বাহু ভেদে আছে, কোণ ভেদে আছে। এখানটাতে আমাদের সেই জিনিসগুলো কম বেশি লাগবে। যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটে বাহু থাকে, তিনটে কোণ থাকে, এই 6টি অংশ থাকে। তো আমরা যদি ত্রিভুজের প্রধান কটি অংশ বলি তাহলে 6টি বলি, সেটা হচ্ছে তিনটে বাহু, তিনটে কোণ। কিন্তু যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ত্রিভুজে মোট কয়টি অংশ, তখন আমরা বলবো 9টি অংশ। কারণ একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিয়ে দিলাম ABC ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজটার মোট 9টি অংশ। 9টি অংশ যদি বলা হয় তাহলে তিনটে বাহু, AB, BC, CA একটা বাহু। দেখো AB একটা বাহু, BC একটা বাহু, CA একটা বাহু, তিনটে বাহু আছে। কোণ যদি বলা হয় তিনটে, যেমন ABC কোণ, ACB কোণ, BAC কোণ, বা A কোণ, B কোণ, C কোণ, এগুলোকে আমরা কোণ বলি। আবার দেখো ABC এগুলোকে বলে আমরা শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজে মোট 9টি অংশ থাকে, তিনটে বাহু, তিনটে কোণ আর তিনটে শীর্ষবিন্দু। কিন্তু প্রধান অংশ যদি বলা হয় তাহলে আমরা বলি 6টি। সেটা কি? তিনটে বাহু আর তিনটে কোণ। এই 6টি অংশই আমরা প্রধান হিসাবে ধরে থাকি। ত্রিভুজের এই যে 6টা অংশ, যে তিনটে বাহু, তিনটে কোণ, এরা কিন্তু পরস্পর স্বাধীন নয়। এরা কি পরস্পর স্বাধীন নয়? অর্থাৎ এই 6টি অংশ পরস্পর বিভিন্ন সম্বন্ধে আবদ্ধ থাকে। ঠিক আছে? তার মানে কি, এই যে 6টি অংশ আছে এরা পরস্পরের সাথে কিছু না কিছু সম্পর্কের সঙ্গে জড়িত থাকে। তার জন্য বলা হচ্ছে এরা পরস্পর স্বাধীন নয়। এখন আমরা এই চ্যাপ্টারে এই 6টি অংশ, যে এদের মধ্যে কি কি সম্পর্ক আছে, সেই সব জিনিসগুলো আমরা শিখব। ওকে, এবার এর আমরা প্রতীক চিহ্ন কিছু ব্যবহার করেছিলাম। যখন বলতাম যে ত্রিভুজের ক্ষেত্রফলকে কি দ্বারা ডিনোট করা হয়, তখন আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। ত্রিভুজের অর্ধ পরিসীমাটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এরকম সব আমরা প্রতীক চিহ্ন সম্পর্কে একটু শিখে নিই। ওকে, তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের প্রতীক চিহ্ন। ঠিক আছে? তাহলে ত্রিভুজের কি চিহ্ন? প্রতীক চিহ্ন। তাহলে ত্রিভুজের প্রতীক চিহ্ন সম্পর্কে বা সিম্বলস আমরা সেই জিনিসটা যদি শিখতে যাই, তাহলে দেখো ABC ত্রিভুজের ABC এগুলোকে আমি কি বললাম? শীর্ষবিন্দু বললাম। তাহলে ABC ত্রিভুজের ABC শীর্ষবিন্দুস্থ কোন তিনটির পরিমাণ, এই তিনটাকে কোণও বললাম, কোন তিনটি পরিমাপ যথাক্রমে ABC দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে ABC এই ত্রিভুজের ABC এই তিনটাকে বলছে শীর্ষবিন্দুস্থ, এইগুলোকে আমরা আবার কি বলছি? শীর্ষবিন্দুস্থ কোণ। সেটা কি? ABC। ওকে, আমরা যেমন কোণকে অনেক সময় এরকম করে ডিনোট করি, এ কোণ, বি কোণ, সি কোণ। এটার অর্থ হচ্ছে এ কোণ বলতে BAC কোণকে বোঝানো হচ্ছে। এই যে বি কোণ মানে হচ্ছে ABC কোণকে প্রকাশ করছে। এইভাবে আমরা শিখেছিলাম। ওকে, আবার দেখো এ কোণ যেটা আছে, এ কোণে বিপরীত বাহু কাকে বলছি বলতো? BC কে। একই রকম ভাবে বি কোণে বিপরীত বাহু হচ্ছে AC, একই রকম ভাবে সি কোণে বিপরীত বাহু হচ্ছে AB। এবার এদের যদি আমরা সমষ্টি করি, যে কোনো জিনিসের পরিসীমা যদি বের করতে বলে তার কটা বাহু আছে সেটা দেখতে হবে, তাদের যোগফলটাই হচ্ছে আমাদের সমষ্টি। তাহলে এখানটাতে দেখো ABC ত্রিভুজের যদি আমরা পরিসীমা করতে যাই, তাহলে AB প্লাস BC প্লাস CA লিখি, তাই না? এই পরিসীমাটাকে প্রকাশ করা হয় 2S দ্বারা। পরিসীমাটাকে প্রকাশ করা হয় 2S দ্বারা। যখনই আমরা এটাকে লিখব যে AB প্লাস BC প্লাস CA বাই 2, তার মানে কি পরিসীমাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটাকে বলি অর্ধ পরিসীমা, যেটাকে প্রকাশ করি আমরা কি দ্বারা বলতো? S দ্বারা। ওকে, তাহলে 2S দ্বারা আমরা কি প্রকাশ করছি? পরিসীমা। এবার এই যে এ কোণ আছে, এ কোণে বিপরীত বাহু BC বলছে, এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের A। বি কোণে বিপরীত বাহু AC, এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের B। সি কোণে বিপরীত বাহু, এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের C। তাহলে যেখানটাতে বড় হাতের ABC দেখবো সেগুলো হচ্ছে কোণ, যেগুলো ছোট হাতের ABC দেখবো সেগুলোকে বলবো আমরা বাহু।
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের কিছু একটা জিনিস অংশ আমরা শিখতে পারলাম। যে কোণে বিপরীত বাহুটাকে প্রকাশ করছে ছোট হাতের এ দ্বারা, বি কোণে বিপরীত বাহুটাকে প্রকাশ করছে ছোট হাতের বি দ্বারা, সি কোণে বিপরীত বাহুটাকে প্রকাশ করছে ছোট হাতের এ দ্বারা। তাহলে যেখানটাতে বড় হাতের এ দেখবো সেটাকে বলবো আমরা কোণ, আর যেটাকে ছোট হাতের এ দেখবো সেটাকে বলবো আমরা কি বলতো, বাহু। ওকে, তাহলে এখানটায় যদি পরিসীমা বলা হয় তাহলে ছোট হাতের এ প্লাস বি প্লাস সি এটা ইজ ইকাল টু 2s। যখন আমরা এ প্লাস বি প্লাস সি বাই 2 লিখবো সেটা এস, তার মানে অর্ধ পরিসীমা। তাহলে এই সব জিনিসগুলো কিন্তু একটু আমাদের কাজে লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের চিহ্নের ব্যাপার। আবার একটু আগে আমরা লিখেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে প্রকাশ করা হয় ডেল্টা। ডেল্টা দিয়েও প্রকাশ করতে পারে কেউ, কেউ এ দিয়েও প্রকাশ করতে পারে, কেউ এস দিয়েও প্রকাশ করতে পারে। তাহলে আমরা ডেল্টা এ বাই এস এরকম কিছু প্রতীক চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। আবার আর দ্বারা ধরো কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা পরিবৃত্ত চেয়েছে, তাহলে পরিবৃত্ত বলতে বাইরে এই পরিবৃত্তের তো ব্যাসার্ধ থাকে, তাহলে এখানটা থেকে পর্যন্ত যেটা এটাকে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ বলছি, এই ব্যাসার্ধটাকে আবার প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা। অন্তর্বৃত্ত সেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, আর পরিবৃত্ত যখন বলবে সেটাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করছি। ওকে, এই হচ্ছে একটা এবিসি ত্রিভুজের প্রতীক চিহ্ন বা সিম্বল যেগুলো সেগুলো আমরা শিখলাম। এবার এখানটাতে একটা প্রমাণ কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো প্রমাণটাকে তোমাকে বলবে যে কোনো ত্রিভুজ এ বি সি তে, যে কোনো ত্রিভুজ এ বি সি তে প্রমাণ করো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। ওকে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলবে যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই প্রমাণটা পরীক্ষা মাঝে মধ্যে দেয়, বা এটা উল্টিয়ে দিতে পারো, সাইন এ বাই এ হতে পারে, সাইন বি বাই বি হতে পারে, সাইন সি বাই সি হতে পারে। এটা কিন্তু আমরা অঙ্কে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবো। এটা উল্টিয়ে লিখতে পারি, এরকম আকার থাকতে পারে, সেই প্রমাণটা আমাদেরকে একটু জানতে হবে। এটা বলেছে যে কোনো ত্রিভুজ এবিসি তে প্রমাণ করা যাবে। তাহলে ত্রিভুজটা সূক্ষ্মকোণী হলেও চলবে, ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও করা যেতে পারে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যদি হয় সেক্ষেত্রেও এটাকে প্রমাণ করতে আমরা পারি। ওকে, তাহলে প্রথম যেটা আমরা করবো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিব। ওকে, তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে কিরকম, দেখো আমি একটা এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিচ্ছি। এ বি সি এ হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানলাম যেটাকে বলছি আমরা ডি। একটু আগে তোমাদেরকে শিখেছি এ কোণে বিপরীত বাহু যেটা বিসি এটাকে প্রকাশ করি ছোট হাতের এ, বি কোণে বিপরীত বাহু যেটা এসি সেটাকে প্রকাশ করি ছোট হাতের বি, সি কোণে বিপরীত বাহু এবি যেটাকে প্রকাশ করি আমরা ছোট হাতের সি দ্বারা। ওকে, এবার এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমি কি করেছি, এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টেনেছি। লম্ব টানার ফলে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলি আমরা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানটাতে যে কোণটা পাচ্ছি সেই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এবার দেখো এ বিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু এই যে এ বিডি একটা সমকোণী ত্রিভুজ। এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, বিকোণের সাপেক্ষে যদি বলা হয় তাহলে এটাকে বলি ভূমি আর এটাকে বলি আমরা লম্ব। ওকে, তাহলে আমাদের প্রমাণে দেখতে পাচ্ছি সাইন আছে, তার মানে সাইন করতে হবে আমাকে। তাহলে দেখো বিকোণের সাপেক্ষে যদি আমরা সাইন বিটা বের করি, যে সাইন বি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে এডি আর অতিভুজ বলতে আমাদের কাছে কি আছে বলতো, এবি। তাহলে সাইন বি মানে হচ্ছে এডি বাই এবি। ওকে, এর মধ্যে দেখো এবি এর মান জানা আছে, তাহলে যদি আমরা মানটা বসাই সাইন বি সমান কি লিখবে বলতো, এডি বাই সি। তার মানে এডি ইজ ইকাল টু তুমি পেয়ে যাবে সি সাইন বি। এডি ইজ ইকাল টু কি হয়ে গেল, সি সাইন বি। ওকে, আবার দেখো এই ত্রিভুজটা এডিসি আবার সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা তো আমাদের অতিভুজ। সি কোণের সাপেক্ষে দেখো এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাই না, আর এটা তো অতিভুজ। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি সাইন সি ইজ ইকাল টু এডি বাই কি লিখবে বলতো, এসি। ওকে, এর ক্ষেত্রে দেখো এসি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে সাইন সি সমান এডি বাই এসি বলতে কত দেওয়া আছে দেখতেই পাচ্ছ, বি। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এডি ইজ ইকাল টু বি সাইন সি। ওকে, তাহলে একটু আগে আমরা এডি ইজ ইকাল টু সি সাইন বি বের করেছি, আবার এডি ইজ ইকাল টু আমরা কি বের করলাম, বি সাইন সি। তাহলে দুটোকে ইকুয়াল করে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি সি সাইন বি সমান বি সাইন সি। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি বাই সাইন বি
সমান কত বলো তো সি বাই সাইন সি। ওকে, তাহলে এই যে সি আছে, সি এর নিচে সাইন সি কে নামালাম আর বি এর নিচে সাইন বি কে নামালাম, এই একটা আমরা পেলাম। ঠিক আছে, এটা একটা বি কোণ আর সি কোণের সাপেক্ষে আমরা একটা পেলাম, বি বাই সাইন বি সমান কত সি বাই সাইন সি। ওকে, এই একটা পেলাম। আবার দেখো আমরা একই রকম ভাবে এ বিন্দু থেকে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এ বি সি, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, অবশ্যই 90 ডিগ্রির থেকে বেশি। এক্ষেত্রে কি করা হয়েছে, এ থেকে এ বিসি বাহুর উপর আমরা কি করেছি, এডি লম্ব টেনেছি। ওকে, তাহলে বিসিটাকে আমরা কি করেছি, বাড়িয়ে দিয়েছি। কি পর্যন্ত বাড়ালাম, ধরে নাও সাপোজ ডি পর্যন্ত বাড়ালাম, এডিটা আমরা লম্ব টেনেছি। ওকে, এডি লম্ব টানার ফলে দেখো এখানটাতে আবার ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো একটা এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এবার এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের কি বলতো লম্ব, তাই না? তাহলে এক্ষেত্রে যদি করি, তাহলে আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সাইন, ঠিক আছে, দেখো এটা নিব সাইন বি কোণ, যে সাইন বি ইজিক্যাল টু আমরা লিখবো এডি বাই অতিভুজ কি আছে বলতো এবি, তাহলে এডি বাই কি লিখলাম আমরা এবি। এর মধ্যে দেখো একটা মান বলে দিয়েছে, এডি এর মানটা আমাকে বের করতে হবে। এডি থাকবে সমান এবি ইন্টু সাইন বি হবে, এবি ইন্টু সাইন বি, এবি বলতে কত সি, তাহলে এটাকে লিখলাম সি সাইন বি, এটা ডট ডট এক। আবার তুমি দেখতে পাচ্ছ এডিসি আছে, দেখো এডিসি এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। এবার এডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা অতিভুজ বলছি। তাহলে এই কোণের সাপেক্ষে যদি বলা হয়, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি, তাহলে সাইন অফ পাই মাইনাস সি করলাম। কারণ তুমি বুঝতে পারছো এই টোটাল কোণটা হচ্ছে আমাদের কত বলতো, এই যে টোটাল কোণ এটা হচ্ছে আমাদের পাই। এর মধ্যে তুমি এই কোণটা জানো, এই যে সি শীর্ষবিন্দুস্থ কোণ, এই কোণটা সি, তাহলে এই কোণটা সি হলে এটা নিশ্চয় পাই মাইনাস সি, তাই এটা করা হয়েছে পাই মাইনাস সি। তাহলে এটা সি কোণ, টোটালটা হচ্ছে আমাদের পাই, এটা সি কোণ যেহেতু, তাই এই কোণটা হচ্ছে আমাদের পাই মাইনাস সি। তাহলে এই পাই মাইনাস সি, তার জন্য আমরা লিখলাম সাইন অফ পাই মাইনাস সি। এই সাইন অফ পাই মাইনাস সি সমান এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এডি, অতিভুজ কি বলতো এসি। ওকে, এই সাইন পাই মাইনাস সি মানে তো আমরা জানি সাইন সি সমান এডি থাকবে, এসি এর দৈর্ঘ্য আমি জানি কত বি, তাহলে এক্ষেত্রে যদি এডি লিখি, এডি ইজ ইকাল টু হচ্ছে কত বলতো বি সাইন সি, এটা ডট ডট হচ্ছে 2 নম্বর। আবার দেখো উপরে আমরা এডি সমান বের করলাম, নিচেও আবার আমরা দেখো এডি সমান বের করলাম, তার মানে দুটো ইকুয়াল করে দাও, তার মানে বি সাইন সি, বি সাইন সি ইজ ইকাল টু আমরা লিখবো সি সাইন বি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো কি বলতো বি বাই সাইন বি সমানে হচ্ছে আমাদের কি বলতো সি বাই সাইন সি। ওকে, তাহলে আগেও দেখো আমরা একটা জিনিস দেখলাম, বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে এবিসি ত্রিভুজটা সূক্ষ্মকোণী হোক বা স্থূলকোণী হোক, আমরা দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি পাচ্ছি। ওকে, একইভাবে যে আমরা যেটা লিখেছিলাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজ যেটা বলছিলাম, যে এ বি সি যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করেছিলাম, এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টেনেছিলাম। তাহলে দেখো এ থেকে যখন বিসি বাহুর উপর লম্ব টানছি আমরা এডি, তখন আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা কি বলতো বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা স্থূলকোণী হোক বা সূক্ষ্মকোণী হোক। একইভাবে যদি আমরা বি থেকে যদি এসি এর উপর লম্ব বা এটাকে বাড়িয়ে দিয়ে তার উপর বর্ধিত অংশের উপর লম্ব যদি টানি, তাহলে আমরা এখানটা থেকে প্রমাণ করব, যখন বি থেকে প্রমাণ করব তখন এই দুটো কোণ থাকছে, তখন এটা দেখতে কি হবে বলতো এ বাই সাইন এ হবে সমান বি বাই সাইন বি বলছে সি বাই সাইন সি হবে। তাহলে এটা সূক্ষ্মকোণী হোক আর স্থূলকোণী হোক, যখনই তুমি বি কোণ থেকে বি থেকে যদি এসি এর উপর লম্ব টানো, তাহলে তুমি প্রমাণে পাবে এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি। তাহলে দেখো আমরা সূক্ষ্মকোণী বা স্থূলকোণী যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে করি না কেন, তাহলে আমরা এই জিনিসটা পাবো। তাহলে এটাকে আমরা একত্রে যদি লিখি, তাহলে এটাকে লিখতে পারবো এ বাই সাইন এ সমান কি বলতো বি বাই সাইন বি, এটা সমানই হবে আমাদের কি সি বাই সাইন সি। ঠিক আছে, তাহলে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সেটা সূক্ষ্মকোণী হোক বা স্থূলকোণী হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমরা করতে যাই, তাহলেও দেখবে আমরা এই জিনিসটাই পাবো। ওকে,
তাহলে সূক্ষ্মকোণী, স্থূলকোণী বা সমকোণী যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে প্রমাণ করতে পারবো a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c। ওকে, তোমাদের বইয়ে এটা আছে, একবার প্রমাণটা তোমরা দেখো, লেখাটা দেখো, আমি যতটা পারলাম বুঝিয়ে দিলাম। তোমরা একবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আছে ওটাকে একবার দেখে নিতে পারো। আমরা সাইনে যেভাবে করি আর কি সেইভাবেই করা আছে, একবার দেখো। তাহলে আমরা যে প্রমাণটা শিখলাম সেটা হচ্ছে a বাই সাইন a সমান b বাই সাইন b সমানই হচ্ছে আমাদের কি বলতো c বাই সাইন c। এটা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ হিসাবে হতো তাহলে এটাকে আমরা আবার লিখতাম 2r। তাহলে a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c সমান এটাকে লেখা হয় 2r। যেমন এই ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এর যদি আমরা এরকম করে পরিবৃত্ত অঙ্কন করতে যাই এরকম করে, ঠিক আছে, ত্রিভুজটা অবশ্যই এর সাথে যুক্ত হবে আর কি, তোমাদের বইটা একটু দেখবে এরকম যুক্ত হবে। এখানে থেকে এটাকে ব্যাসার্ধ বলি, টোটালটাকে আমরা কি বলি বলতো ব্যাস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এটাও প্রমাণ করা যায় যে বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c সমান কত 2r। ওকে, এখানে থেকে অনেকগুলো আমরা জিনিস ফর্মুলার জন্য ব্যবহার করতে পারি। যে যদি শুধু বাহুর মান বের করতে বলে তাহলে a ইজ ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন a, b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2r সাইন b, c ইজ ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন c। ওকে, তাহলে যদি তোমার কাছে আর বলতে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে যেখানটাতে আর এর মান আর অ্যাঙ্গেল, এ বলতে এগুলো হবে অ্যাঙ্গেল, বড় হাতে যেগুলো সেগুলো অ্যাঙ্গেল, যদি পরিবৃত্তের ব্যাসার্ধ আর এর মান দেয়া থাকে তাহলে আমরা বাহুর মান পেয়ে যাব। তার জন্য এই ফর্মুলা আমাদেরকে জানতে হবে যে a ইজ ইকুয়াল টু 2r sin a সমান b ইজ ইকুয়াল টু 2r sin b, c ইজ ইকুয়াল টু 2r sin c। ওকে, অনেক সময় আমাদেরকে কোণও বের করতে বলে, যদি কোণ বের করতে বলে তাহলে আমরা লিখবো sin a সমান a বাই 2r। যদি sin b বের করতে বলে sin b ইজ ইকুয়াল টু b বাই 2r। যদি আমাদেরকে c কোণ বের করতে বলে sin c ইজ ইকুয়াল টু c বাই 2r। এগুলো কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে, এই ফর্মুলাগুলো আমাদের সব মুখস্থ করতে হবে। ওকে, অনেক সময় যদি 2r বের করতে বলে বা r বের করতে বলতে পারে, 2r ইজ ইকুয়াল টু হবে a বাই সাইন a। যদি 2r আবার আমরা এটা লিখতে পারি, ওই দেখো উপরে ছিল b বাই সাইন b সমান c বাই সাইন c। এইসব মানগুলো আমাদের বের করতে দিতে পারে। এবার আমি তোমাদের যে প্রথম যে ফর্মুলাটা শিখলাম বা শিখালাম যে a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c, এই যে সূত্র আমরা যেটা শিখলাম এটাকে বলা হয় সাইনের সূত্র, এটাকে বলা হয় এই যে সম্বন্ধটি বা যেটা লিখলাম আমরা এটাকে বলা হয় সাইন সূত্র। ওকে, আবার এটা এরকমও লেখা হয় a ইজ টু b ইজ টু c সমান সাইন a ইজ টু সাইন b ইজ টু কি বলতো সাইন c। তাহলে a ইজ টু b ইজ টু c সমান সাইন a ইজ টু সাইন b ইজ টু সাইন c। সুতরাং কি বলা যায়, যে কোনো ত্রিভুজের বাহুগুলি, এই যে বাহুগুলি তাদের বিপরীত কোণগুলির সাইনের সমানুপাতিক। এই বাহুগুলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ত্রিভুজের বাহুগুলি তাদের বিপরীত কোণগুলির সাইনের কি হবে সমানুপাতিক হবে। এই হচ্ছে আমাদের সাইন দিয়ে যত ফর্মুলা ছিল সেইগুলো আমরা শিখলাম। এর উপর আমাদের অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, বা অঙ্কগুলো করতে হবে। এবার এখানটাতে আরো কিছু জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের বলি। 1 নম্বর, a ইজ ইকুয়াল টু b cos c প্লাস c cos b, এটা বাহু আর কি, ছোট হাতের এটা বাহু। দেখো এ বাহু যদি বের করতে বলে তাহলে cos দেয়া যদি থাকে তাহলে a ইজ ইকুয়াল টু b cos c, মানে এক্ষেত্রে বাহু যেটা এটা c কোণ, তাহলে b cos c প্লাস c cos b, এখানে যেটা বাহু থাকবে এখানে কোণ হবে, আর এটা যেটা কোণ থাকবে এটা এখানে কি হবে বাহু হবে। তাহলে দেখো এ বাহু যখন বের করবে তার মধ্যে কোনো এ টার্ম থাকবে না, এগুলো হচ্ছে মনে রাখার জন্য বলা আর কি। যখন এ বাহু বের করতে বলবে তখন কোনো এ এর কোনো টার্ম থাকবে না, যখন বি বাহু বের করতে বলবে তখন বি এর কোনো টার্ম থাকবে না, তখন এটা কি হবে বলতো c cos a প্লাস a cos c। এটা উলট পালট হতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু বি বাহু যখন করবে এর মধ্যে কোনো বি এর টার্ম থাকবে না। ওকে, একই রকম ভাবে যখন সি বাহু বের করবে তখন এটা হয়ে যাবে a cos b প্লাস কি হবে বলতো b cos a। ওকে, এই যে ফর্মুলা আছে এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। ওকে,
এর মধ্যে আমি তোমাদেরকে একটা প্রমাণ করে দেবো, বাকি প্রমাণ তোমরা নিজেরা করবা। প্রমাণ খুবই সোজা, অসুবিধা নেই, এমনি চিত্র দিয়ে করা যায়। এর বিকল্প প্রমাণটা যেটা সোজা আর কি, সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। একটু আগে আমি একটা ফর্মুলা লিখেছি তোমাদের, যে a বাই সাইন এ সমান b বাই সাইন b সমানই হচ্ছে c বাই সাইন c। এই ফর্মুলাটা আমি তোমাদের একটু আগে শিখালাম। এটা সমান কত ছিল বলো তো, 2r। তাহলে এখানটা থেকে এর মানটা যদি বের করি, a ইজ ইকাল টু 2r সাইন এ হবে, b ইজ ইকাল টু 2r সাইন b হবে, একই রকম ভাবে c ইজ ইকাল টু 2r সাইন c হবে। তাহলে c ইজ ইকাল টু 2r সাইন c। তাহলে আমরা এই মানগুলো বের করলাম। এইবার আমাদেরকে যে প্রমাণটা করতে বলেছে সেইটা দেখে দেখো। আমি তোমাদেরকে প্রথম যে প্রমাণটা আছে সেই প্রমাণটা বুঝাচ্ছি। তাহলে প্রথম প্রমাণের যে রাইট হ্যান্ড সাইড আছে সেটা লিখছি, b cos c প্লাস c cos b আছে, c cos b। ওকে, তাহলে এটা যদি আমরা প্রমাণ করি, b এর মানটা আমরা জানি, দেখো 2r sin b, তাহলে 2r sin b লিখো, ইন্টু cos c তো দেখতেই পাচ্ছ, প্লাস c এর জায়গায় মান বসাই, দেখো 2r sin c, 2r sin c ইন্টু cos b আছে, cos b টা লিখো। ওকে, পরের লাইন আরটা কমন যাবে, বুঝতেই পারছো। তাহলে আমরা 2r কমন নিই, 2r কমন যদি নেই, তাহলে একবারে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো sin a cos b প্লাস cos a sin b আছে কি, দেখো তো এটাকে তো আমরা ফর্মুলা লিখতে পারি sin of b প্লাস c। তাহলে এটা আমরা লিখলাম sin of b প্লাস c। এবার আমরা জানি যে এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে a প্লাস b প্লাস c সমান কত বলো তো, পাই। এর মধ্যে b প্লাস c এর মানটা তুমি বের করো, তাহলে কত হবে, পাই মাইনাস a। তাহলে এটা লিখবে 2r sin b প্লাস c এর জায়গায় লিখবে পাই মাইনাস a। ওকে, এটা সমানে আমরা জানি 2r কত বলো তো, sin a, কারণ পাই বলতে 180 ডিগ্রি, মানে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে সাইন সাইনে থাকবে, 2 নম্বর ঘরে সাইনটা পজিটিভ, তার জন্য আমরা লিখলাম 2r sin a। আর এই 2r sin a মানে আমরা কি শিখেছিলাম, a। তাহলে দেখো এই যে প্রমাণটা b cos c প্লাস c cos b, এটা ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে বলেছিল, a। তার জন্য আমরা কি প্রমাণ করলাম বলো তো, a। পরেরগুলো তোমরা নিশ্চয়ই সব পারবা। c cos a প্লাস a cos c এটা লিখবা, c এর জায়গায় 2r sin c cos a থাকলো, এর জায়গায় 2r sin a cos c, আবার ফর্মুলা পড়ে যাবে, এটা a প্লাস c হবে, a প্লাস c এর জায়গায় পাই মাইনাস b লিখবে, দিয়ে sin b হবে, তাহলে 2r sin b মানেই b। একই রকম ভাবে এটাও করা যাবে। এগুলো তোমরা বাড়িতে অবশ্যই করবা। প্রমাণগুলো পরীক্ষায় এটা আসে না, শুধু তোমাদের কাজ হচ্ছে এটা ফর্মুলাগুলো একটু ভালো করে মুখস্থ করা। ওকে, এই যে তিনখানা ফর্মুলা হলো। আরো ফর্মুলা আছে আমাদের যেগুলো শিখতে হবে, সেটা হচ্ছে দেখো cos a, মানে এক্ষেত্রে cos এর যদি আমরা মান বের করতে যাই, তাহলে cos এর ফর্মুলা যদি আমরা শিখি, তাহলে সেটা কিরকম আছে একটু দেখো, b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই নিচে হবে 2bc। যে cos a সমান b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই নিচে হচ্ছে 2bc। এটা অনেক সময় এরকম ভাবে বের করতে বলে, যে মানে a স্কোয়ারের মানটা তোমার কাছে জানতে বলতে পারে, যে a স্কোয়ার সমান কত হবে, তখন তোমাকে সেই প্রমাণগুলো করতে হবে। আবার cos b যদি আমরা বের করতে যাই, cos b, তাহলে বুঝতেই পারছো এটা কি হবে, a স্কোয়ার প্লাস c স্কোয়ার হবে মাইনাস b স্কোয়ার হবে, বাই নিচে কত হবে বলো তো, 2ac। একই রকম ভাবে cos c যখন বের করবো আমরা, তখন বুঝতেই পারছো কি হবে, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে মাইনাস c স্কোয়ার হবে, বাই নিচে কত হবে, 2ab। দেখো যে কোনটা বের করবা, cos c বের করলে এটা মাইনাস c স্কোয়ার হবে, এন্ড a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই নিচে হবে কত, 2ab। এখানটা থেকে অনেক শাখা প্রশাখা বের করতে হতে পারে, কিরকম, যে স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান 2ab cos c হতে পারে। যদি c স্কোয়ার বের করতে বলে, তাহলে কি করবা বুঝতেই পারছো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos c সমান c স্কোয়ার, এরকমও হতে পারে অনেক সময়। তাহলে এদের একটা প্রমাণ তোমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো আমি একটা ফর্মুলা লিখেছি, cos a সমান b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc। তাহলে এই কোণ আছে cos a বলে এটা মাইনাস a স্কোয়ার, বাকি দুটো বাহু থাকবে। cos b যখন হবে মাইনাস b স্কোয়ার, বাকি দুটো বাহু হবে। cos c যখন করবে মাইনাস c স্কোয়ার, বাকি দুটো বাহু হবে। এইগুলো আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। ওকে, এবার আমরা যে প্রমাণটা করব সেটুকু দেখো, এই b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ারের যে টার্মটা আছে আমি ওইটা লিখতে হবে, ওইটা ইজ ইকুয়াল টু 2bc প্রমাণ করব।
যে 2bc cos a এটা প্রমাণ করতে পারলেই তো আমার কাজ হয়ে গেল আর কি। তাহলে দেখো ওই জিনিসটা আমি করছি। তাহলে ওই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ারটা আমি লিখলাম, ঠিক আছে। তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এটা সমান b স্কয়ারটাকে b ইন্টু b করে লিখলাম, c স্কয়ারটাকে c ইন্টু c করে লিখলাম, a স্কয়ারটাকে a ইন্টু a করে লিখলাম। ওকে, একটু আগে একটা b রেখে দাও, আর একটা b এর আমি তোমাদেরকে ফর্মুলা শিখালাম। যখন b বাহু বের করবো তখন b এর কোনো টার্ম থাকবে না, তখন এটা দেখতে কিরকম হবে, a cos c হবে প্লাস c cos a হবে, c cos a, এটা c cos a। ওকে, প্লাস c বাহু যখন একটা c রেখে দাও আর একটা c বলতে a cos b লিখবে তুমি, প্লাস b cos a লিখবে। ওকে, মাইনাস দিবে, একটা এ রাখো আর একটা এর জায়গায় মান বসাবে, এক্ষেত্রে আর এর কোনো টার্ম হবে না, তার মানে তুমি বুঝতে পারছো b cos c হবে প্লাস c cos b হবে। ঠিক আছে, এইভাবে আমি জিনিসগুলো লিখলাম। এবার এটাকে কি করবো বলো তো, গুণ করে দেবো। তাহলে গুণ করলে দেখো কিরকম হবে, দেখো ab cos c হলো প্লাস bc cos a হলো প্লাস ac cos b হলো, ঠিক আছে, প্লাস bc cos a হলো। ওকে, মাইনাস ab cos c হলো মাইনাস ac cos b হলো। দেখো ac cos b আছে, দেখো ac cos b, এটা কেটে গেল। তারপরে তোমার দেখো মাইনাস ab cos c, দেখো মাইনাস ab cos c, তাহলে এখানে পড়ে থাকছে কত বলো তো, 2bc cos a, 2bc cos a। ওকে, তাহলে এখানটা থেকে যদি আমরা শুধু cos এটা বের করতাম, তাহলে cos a যদি বের করি তাহলে এটা দেখতে হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই নিচে কত হচ্ছে দেখো তো 2bc। এই তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিলাম যে cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এইভাবে তোমরা বাকি প্রমাণগুলো অবশ্যই নিজেরা করবা, cos a cos b এইভাবে যে প্রমাণ শিখালাম আমি ওইভাবে তুমি করবা। ওকে, এবার এই যে cos এর ফর্মুলা একটা লিখলাম, একটু আগে আমরা একটা ফর্মুলা sin a লিখেছিলাম, sin a সমানই হচ্ছে দেখো a বাই 2r। তাহলে cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই নিচে 2bc, আর sin a সমান শিখেছিলাম a বাই কত 2r। এবার আমি দুটোকে ভাগ করব, ঠিক আছে। এটা ধরো 1 নম্বর করলাম, এটাকে ধরো আমি 2 নম্বর করলাম, যে 1/2 করি, যে 1/2। তাহলে 1/2 যদি করি, 1 ছিল আমাদের sin a আর 2 ছিল আমাদের cos a। তাহলে sin a বাই cos a সমান sin a বলতে আসে আমাদের a বাই 2r, আর cos a বলতে আমাদের আছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই নিচে কত আছে 2bc। ওকে, এই 2bc টা কোথায় যাবে, একদম উপরে চলে যাবে। তাহলে 2bc টাকে আমি একবারে উপরে তুলে নেব। তাহলে 2abc হবে, নিচে 2r হবে ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার হবে। এখানে দেখো 2 কেটে যাবে, যেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো abc বাই r ইন্টু 1 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে উপরে হচ্ছে abc বাই r লিখলাম ইন্টু 1 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা কি সমান শিখলাম, sin বাই cos a মানে হচ্ছে tan a। দেখো tan এর ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তাহলে tan a সমান কি শিখলাম, abc বাই r ইন্টু 1 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। ওই cos a এর ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে tan a এর ফর্মুলা মনে থাকবে। tan a যখন করবে দেখো মাইনাস a স্কয়ার হচ্ছে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। একই রকম ভাবে তোমাদের যদি আমি tan b টা লিখাই, tan b সমান abc বাই r তো হবে, abc বাই r হবে ইন্টু 1 বাই এখানটা হয়ে যাবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু b কোণ আছে তার জন্য এটা মাইনাস b স্কয়ার। তাহলে tan b সমান আমরা কি শিখলাম, abc বাই r ইন্টু 1 বাই a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা tan c করতে যাই, tan c সমান abc বাই r ইন্টু 1 বাই কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে tan c সমান শিখলাম abc বাই r ইন্টু 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে আমাদের সব কাজে লাগাতে হবে, ঠিক আছে। যেগুলো শিখালাম এগুলোকে ভালো করে তোমরা করবা। তোমাদের সিলেবাস এই পর্যন্তই আছে, বাকি চ্যাপ্টারে অনেক ফর্মুলা আছে যেগুলো আমাদের এই সিলেবাসে নেই, সেগুলো সিলেবাসে
অন্তর্ভুক্ত নেই আর কি, তার জন্য এগুলো আমাদেরকে করতে হবে না, তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সেটা কীরকম। আর একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এই যে এবিসি বাই আর করছি দেখেছো, এই এবিসি বাই আরটাকে আমরা অন্যভাবে একটু লিখতে পারি যে আর ইজিক্যাল টু হচ্ছে এবিসি বাই 4 ডেল্টা, 4 ইন্টু ডেল্টা। আর ইজিক্যাল টু হচ্ছে এবিসি বাই কত, 4 ডেল্টা। তার মানে অনেক সময় ডেল্টার মানটা জানতে চাই, ডেল্টা ইজিক্যাল টু আমরা কি লিখবো, এবিসি বাই 4r। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ একটা অঙ্কে এটা কাজে লাগাতে হয় যে ডেল্টা ইজিক্যাল টু হচ্ছে এবিসি বাই কত, 4r। ওকে, এই এবিসি বাই 4rটা একটু তোমরা মাথায় রেখো। তাহলে আমি প্রথম থেকে কি কি করলাম একটু শিখে নিই। প্রথমে ত্রিভুজ কাকে বলে একটু বলেছিলাম, ত্রিভুজের প্রতীক চিহ্ন কি সেগুলো একটু বলেছিলাম। তারপরে যে কোনো ত্রিভুজ এবিসিতে প্রমাণ করতে বলেছিলাম, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ আমরা করলাম। সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক বা স্থূলকোণী ত্রিভুজই হোক বা সমকোণী ত্রিভুজই হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে। পরীক্ষায় যদি তোমাদের প্রশ্নটা থাকে যে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, তখন তোমাদেরকে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে করতে হবে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও করতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও করতে হবে। তোমাদেরকে তিনটে ত্রিভুজের ক্ষেত্রে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? তখন তোমরা কি করবা, যেভাবে বুঝিয়ে দিলাম ঠিক ওইভাবেই করবা, ঠিক আছে? তারপরে আমরা আবার শিখেছি এই যে এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি, এটাকে আমরা বলেছিলাম সাইন সূত্র আর কি। এটা শর্ট কোশ্চেন, সাইন সূত্র কাকে বলে যদি বলা হয় তাহলে তোমরা এটাকে লিখবা এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এখানটা থেকে আমরা অনেকগুলো ফর্মুলা তৈরি করলাম। এ বাহু যদি বের করতে বলে কিভাবে করব, বি বাহু বের করতে বললে কিভাবে করব, সি বাহু কিভাবে, ঠিক আছে? যদি পরিবৃত্তের ব্যাসার্ধ আর কোণ যদি দেয়া থাকে তাহলে আমরা এ বাহু বের করার ফর্মুলাটা শিখেছি। একই রকম ভাবে যদি কস টস মান দেয়া থাকে তখন এ বাহুটা কিভাবে বের করব, বি বাহু কিভাবে বের করব, সি বাহু কিভাবে বের করব, সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। একটা করে আমি প্রমাণ করে দিয়েছি, বাকি প্রমাণগুলো বাড়িতে তোমরা করবা, ঠিক আছে? এখানটাতে এই প্রমাণ পরীক্ষায় দেয় না, কিন্তু এগুলো কি বলতো, তোমাদেরকে প্রমাণগুলো করলে অনেক সুবিধা হয়। অনেক সময় ভুলে গেলে দেখা যাচ্ছে নিজে নিজে প্রমাণগুলো করলে ফর্মুলাগুলো আবার হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে প্রমাণ শেখানো। তো তোমরা এগুলো বাড়িতে অবশ্যই প্রমাণ করবা। এখানটাতে তিনটে ফর্মুলা আছে, উপরে অনেকগুলো আমরা ফর্মুলা শিখলাম। এই ফর্মুলাগুলো কিন্তু যেন সব মুখস্থ থাকে, ওকে? একই রকম ভাবে আমাদের যদি বাহু দেওয়া থাকে সেখানটা থেকে অ্যাঙ্গেল যদি বের করতে বলে তখন কিন্তু কস এ কস বি কস এই সব ফর্মুলাগুলো আমাদেরকে লাগাতে হবে। দেখতে হবে কোন বাহুগুলো দেওয়া আছে। দেখো তিনটে বাহু যদি দেওয়া থাকে তাহলে এ কোণ বের করতে বলতে পারে, বি কোণ বের করতে বলতে পারে, সি কোণ বের করতে বলতে পারে। তখন আমাদেরকে কিন্তু কসের ফর্মুলা লিখতে হবে, সাইনের ফর্মুলা লিখলে কিন্তু হবে না। কারণ সাইনের অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদেরকে পরিবৃত্তের ব্যাসার্ধের দরকার আছে, বাহুর দরকার আছে। আর এক্ষেত্রে শুধু বাহু যদি হয় তাহলে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। তাহলে যখন কোনো একটা ত্রিভুজের বাহু দেওয়া থাকবে তখন যদি অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে সবসময় মাথায় রাখবে যে আমাদেরকে কি করতে হবে, যে কসের ফর্মুলা লিখতে হবে, ওকে? এই জিনিসগুলো তোমরা একটু জানবে, এগুলো যা শিখালাম একটু দেখে নিও। এবার দেখো এখানটাতে সংক্ষিপ্তকরণ যেটা আছে আমি যেগুলো বুঝিয়েছি, 1 নম্বর একটা পয়েন্ট যে প্রতীক চিহ্ন যেগুলো কি দ্বারা প্রকাশ করি। দেখো 3 নম্বর তোমাদের জানতে হবে, 4 নম্বর জানতে হবে, এগুলো সব শিখিয়েছি। 5 নম্বর জানতে হবে, 6 নম্বর জানতে হবে। এই যে 7 থেকে দেখতে পাচ্ছ স্টার মার্ক আছে, দেখো এই 7 থেকে 7 অনেক ফর্মুলা আছে দেখতে পাচ্ছ। এই দেখো 8এও দেখো অনেকগুলো ফর্মুলা আছে, 9এও দেখো আছে, 10 আছে, 11 আছে, 12 আছে। এই জিনিসটা কিন্তু আমি নিয়েছি একটু আমার কাজের জন্য। 11, 12, 13 এগুলো কিন্তু দেখো লিখেছে 7 থেকে 13 পর্যন্ত প্রদত্ত সূত্রগুলি পাঠক্রমের অন্তর্গত নয়। তাহলে 7 থেকে 13 পর্যন্ত যে সূত্রগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না, এগুলো আমাদের সিলেবাসে নেই। তাহলে আমাদের কতদূর পর্যন্ত করতে হবে, 1 থেকে 6 পর্যন্ত, যেগুলো আমি তোমাদেরকে বুঝালাম আর কি, এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে। এই কটা জিনিসই তোমাদেরকে জানতে হবে, বাকিগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। তাই বাকিগুলো আমরা এখন শিখবো না আর কি, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেহেতু নয় তার জন্য এটা শেখার দরকার নেই। আমরা 6 পর্যন্ত কি করব, কাজ করব, ওকে? তোমরা এই থিওরি পর্যন্ত যত দূর বুঝালাম এই পর্যন্ত তোমরা অবশ্যই দেখে আসবা। সামনের দিন থেকে আবার আমি অঙ্ক শুরু করব।
প্রথম দিন আমি অঙ্ক পাঠিয়ে দেবো, তারপরের দিন আমি অঙ্ক বুঝাবো, নাহলে এইভাবে বুঝাতে গিয়ে অঙ্ক করতে অনেকটা টাইম লাগে। আমি অঙ্কগুলো পাঠিয়ে দেবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, তারপরে আমি ওখানটা থেকে বেছে বেছে অঙ্কগুলো বুঝাবো। ওকে, এইখানটায় সব জিনিসগুলো আছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে কোনটা কী সে প্রমাণগুলো আমি করে দিয়েছি। ওকে, তোমাদের এই পর্যন্ত থাকলো, পর্যন্ত ভালো করে দেখে নিও।